আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো গত সপ্তাহে আমাদের এক ভাই কুয়েত থেকে একটি ভয়েস ক্লিপ পাঠিয়েছিল। অবশ্যই সেটি আমরা প্রচার করেছি এবং আপনারা শুনেছেন। তো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, এবং যারা আমাদের নিজেদের দেশের লিসেনাররা আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ইদানিং আমাদের কিছু লিসেনার আছে যারা কলকাতার বাংলা ভাষাভাষী, তারাও আমাদের চ্যানেলটি শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রবাসী ভাই বোনদের ধন্যবাদ। আপনারা আমাদের এইভাবে যদি সাথে থাকেন, অবশ্যই আমরা অনেক দূরে এগিয়ে যাব। আরেকটি যেটি কথা, আমরা দেখছি যে অনেকেই সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলেন আমাদের চ্যানেলটি। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তা আমাদের অনেক উপকার হয়, যেহেতু আমার চ্যানেলটি নতুন। যাই হোক, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো কাহিনী উপহার দেওয়ার জন্য। আমাদের চেষ্টা অবিরাম চলছে, ইনশাল্লাহ চলবে যদি আপনারা সাথে থাকেন। যাই হোক, এখন আমি আমার প্রথম ঘটনা বা কাহিনীতে চলে যাচ্ছি। তো আজকের প্রথম কাহিনীটি আমাদেরকে একটি ইমেল পাঠিয়েছেন নাজমুল ভাই। উনি পাঠিয়েছেন আরব ইমারাতস থেকে, শারজা, জায়গার নাম হয়েছে শারজা। উনি শারজায় থাকেন। তো উনি আসলে ওনার গ্রামের বাড়ি হয়েছে চট্টগ্রাম। তো উনি এই কাহিনীটি শুনেছিলেন ওনার বাবার কাছ থেকে। তো আমি যেভাবে লিখেছেন বা পাঠিয়েছেন, আমি সেভাবে বলার চেষ্টা করব। আমার বাবার বয়স তখন 20 কি 22 হবে। 1970 এর দিকে ঘটনা, 70-72 দিকে ঘটনা। তখন আমাদের গ্রামে আমাদের পাশের গ্রামে এক তান্ত্রিক থাকতো। কারণ আগে আপনারা জানেন, এত আগে আপনার ডাক্তার বা কবিরাজ পাওয়া কষ্ট ছিল। মানুষ বেশিরভাগ দেখা যেত হয় আপনার কবিরাজ না হলে তান্ত্রিক, যারা আগে তন্ত্রমন্ত্র দিয়ে আপনার সলিউশন করে আর কি, তাদের কাছে মানুষ বেশি আসা যাওয়া করতো। তো এমনই একজন ছিল, ওনাকে আমরা তান্ত্রিক বলেই রাখলাম, যেহেতু এখানে উনি নামটা লিখেছেন, কিন্তু নামটা আসলে উনি বলতে মানা করছে, হয়তো বা তাদের কোনো রিজন থাকতে পারে এখানে। তো যাই হোক, তো উনি এই তান্ত্রিক কী করতো, তার এক পালিত পিচাস দিয়ে মানুষের চিকিৎসা করত। তার বিনিময়ে সে কিছু টাকা পয়সা নিত আর কিভাবে উনি চলতো। তো এইভাবে আপনার প্রত্যেক মঙ্গলবার আপনার 7টা কি 8টা, তখন 7টা-8টা মানে তো অনেক রাত, এই সময় উনি আর কি ওই পিচাসকে ডাকতো। তো এমনি একদিন তো আপনার যেই ভাই যার কাহিনী বলতেছি, তো তার বাবা ওই যেখানে আপনার তান্ত্রিক ওই পিচাসটাকে ডাকবে, তার বাড়ির উঠানে সবাই তখন জড়ো হইতো। আর যারা চিকিৎসা নিত তারাও থাকতো, আর যারা গ্রামবাসী তারাও থাকতো। তো ওই জায়গায় নাজুল ভাইয়ের বাবা উনিও যাইতো। ওনার হলো কৌতূহল, দেখার কৌতূহল। তো তান্ত্রিক যখন পিচাসকে ডাকতো, তখন ডাকার আগে বলে দিত, যখন আপনারা চালে কোনো শব্দ শুনবেন তখন সবাই মাথা নিচে করে রাখবেন, কেউ মাথা উপরের দিকে দিয়ে ওই চালের দিকে তাকানোর চেষ্টা করবেন না, যদি করেন তাহলে আপনাদের ক্ষতি হবে। তো এইভাবে আপনার চিকিৎসা চলতেছে মোটামুটি ভালোই। তো একদিন কি হইল,
সবাই উঠানে বসে আছে। তো তান্ত্রিক পিচাসটাকে অনেক মানে সে আসন দিয়ে ডাকতেছে, কিন্তু সেদিন পিচাসটা তার ডাকে সাড়া দেয় না। অনেকক্ষণ সে ডাকছে, তো আসে না আসে না। তো সেদিনের মতো তান্ত্রিক কী করলো, যে সবাইকে বললো যে আপনারা বাড়ি চলে যান, আজকে তো আর ওটাকে ডাকলাম পিচাসটাকে, ওটা আসতেছে না, তো আমি কালকে আবার আসন দিব। তো আসলে এখন আপনারা ভাবতে পারেন যে পিচাস তো খারাপ। আসলে অনেক সব পিচাস যে খারাপ তা না। এখানে কিছু পিচাস আছে যারা আপনার মানুষ উপকারও করে, আর ওদের আপনার ধরন বুঝে আর কি কাজ। তো যাই হোক, পরের দিন আবার ওই নাজুল ভাইয়ের বাবা উনি গেলেন। যাওয়ার পরে উনি মানে যে তান্ত্রিক উনি আসন দিয়ে ডাকা শুরু করলেন। তো এক পর্যায়ে আপনার ঠিক ওই চালের শব্দটা হইল, ধম করে শব্দ হইল। তো সবাই মাথা নিচে করে রাখলো। তখন একটা আপনার গলা শোনা গেল যে আমাকে কেন ডাকা হয়েছে। তখন তান্ত্রিক বলতেছে, কালকে এতবার ডাকলাম, তুমি আসলা না, তুমি কোথায় গেছিলা বা কোথায় ছিলা? তখন ওই পিচাসটা বলতেছে, আসলে আমি তো ওইখানে ছিলাম না, অনেক দূরে ছিলাম। তো ওই জায়গায় বন্যা হয়েছে, তো বন্যায় যারা লাশ ভাসায় দিতেছে, যাদের কোনো মানে মানে ছাড়া লাশ, যে তাদের কোনো দাবি দেওয়া নাই, এই লাশগুলো আমরা আরও কিছু পিচাস আছে আমরা মিলে খাওয়ায় ব্যস্ত ছিলাম। আমরা একমাত্র ওই লাশই খাই মানুষের যেগুলা কোনো দাবি দেওয়া না থাকে, এর জন্য আমি আসতে পারিনি। বলো আচ্ছা ঠিক আছে। তো ওদিন 2-3 জনের চিকিৎসা করলো, কারো পেটের সমস্যা, কারো মাথায় প্রবলেম, এভাবে করলো। তো যাই হোক, সেদিনে মোটামুটি চিকিৎসা হইল। তো পরে চলে গেল পিচাসটা। তো সবাই আবার যে যার বাসায় চলে গেল। আবার আপনার মঙ্গলবারে দিন ডেট, মঙ্গলবার দিন হইলে সে পিচাসকে সে ডাকবে, আবার চিকিৎসা হবে। তা আবার মঙ্গলবার আসলো। তো ও যে বললাম নাজুল ভাইয়ের বাবার আসলে খুব মানে এগুলো দেখার খুব শখ ছিল। তো উনি দেখা গেছে যে আপনার সেদিনও গেল। সবাই আগের মতো উঠানে বসে আছে। তো শব্দ হইল, তো উঠান ভর্তি তো অনেক মানুষ। শব্দ হইলো, শব্দ পর সবাই মাথা নিচু করেছে। হঠাৎ এর মধ্যে একটা ছেলে মানে চিৎকার করে উঠলো যে আমি চোখে কিছু দেখতেছি না, আমার চোখ জ্বলাপড়া করতেছে। তো এটা বলার পরে তো আপনার সবাই তাড়াতাড়ি মাথা উঠাই ফেলছে। তো এর মধ্যে তো আপনার পিচাসটাও চলে গেছে। তো ওকে নিয়ে তো সবাই ব্যস্ত যে কী হয়েছে কী হয়েছে। পরে ওকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি হয়েছে, বলে আমি চোখে কিছু দেখতে পারতেছি না। বলে যে দেখতে পারতেছো না, তোমার কি মনে হচ্ছে? বলছে যে আমার চোখে মনে হয় যে কেউ ধারালো কিছু দিয়ে মানে আমার চোখে ঢুকাই দিছে। এর মধ্যে কি হইলো, তার ঠিক 1-2 মিনিট পর তার চোখ দিয়ে রক্ত পড়া শুরু হইলো, সে অন্ধ হয়ে গেল একদম। তো পরের দিন ওই তান্ত্রিক কি করলো, তান্ত্রিক আপনার ওই পিচাসকে ডাকাইলো আসন দিয়ে। সে একাই, তখন কেউ ছিল না। তখন সে পিচাসকে জিজ্ঞেস করলো যে তুমি কি কিছু জানোই সম্পর্কে, ছেলেটা যে অন্ধ হয়ে গেল, ওর মা বাবা তো আমার কাছে আসছে যে ওকে যদি তুমি চিকিৎসাতে ভালো করতে পারো। বলো ওই ছেলেটাকে আমি অন্ধ করছি। তো এটা শুনে তো তান্ত্রিক খুব অবাক হয়ে গেল, মানে তুমি ওকে অন্ধ করছো মানে কি? মানে হইল যে আমার দিকে তাকানো নিষেধ সবারই। তো আমি যখন চালিয়ে এসে বসলাম, যখন কথা শুরু করলাম, তখন এই ছেলেরা আমার দিকে একবার তাকাইছে, আমি দেখলাম। দ্বিতীয়বার ও যখন আবার ইচ্ছে করে তাকাইছে, তখন আমি ওর চোখে আপনার মানে অন্ধ করে দিলাম আমার মানে শক্তি দ্বারা। তো এটা শোনার পরে আসলে তান্ত্রিক বলল আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে জিজ্ঞেস করে নিই। তো ওদিনের মতো পিচাস চলে গেল। তো তান্ত্রিক ওই ছেলের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর ছেলেটারে জিজ্ঞেস করলো যে আসল ঘটনা বলো তো, যে কী হয়েছিল। তখন সেই ছেলেটা বলল যে
আমি যখন ওই পিচাসটা আসছে শব্দ হয়েছে, আমি তখন একবার একটু তাকাইছি, একটু তাকায় দেখি যে চালের উপরে খুব কালো একটা নিকোষ কালো একটা কি জানি ঘুরতেছে। তো ভালো মতো দেখার জন্য যখন আমি দ্বিতীয়বার তাকাইছি, তখন আমার মনে হইলো যে কেউ আমার চোখের মধ্যে ধারালো কিছু একটা ঢুকাই দিল দোনো চোখে। তারপর থেকে আমি আর চোখে দেখতে পাই না। তখন তান্ত্রিক তাকে বলল যে আমি তো আগেই বলছিলাম যে এই কাজগুলো কেউ করবেন না, কেউ চালের দিকে তাকাবেন না, তাকাইলে তার ক্ষতি হবে। এখন যা ক্ষতি আর হয়ে গেছে, কিন্তু এটার ঠিক করা যাবে না। যাই হোক, তো অনেক চেষ্টা করছে তারা, ছেলের মা বাবা অনেক জায়গায় গেছে, কিন্তু কোনো সুফল আর হয়নি। তো ওই ছেলেটা অন্ধ হয়ে গেছে আজীবনের জন্য। তো এইসব খবর তো গ্রামে পুরো ছড়ায় পড়লো। ছড়ায় পড়ার পরে নাজুল ভাইয়ের বাবা চিন্তা করলো যে সে যেহেতু মানুষের এত উপকার করে, তো আমি যদি তার কাছে একটু ব্ল্যাক ম্যাজিক বা এইসব শিখতে চাই, তাহলে উনি কি শিখাবে কিনা। তো ওনার খুব আগ্রহ ছিল। তো উনি ওই তান্ত্রিক কাছে গেল। যাওয়ার পরে ওনাকে বলল যে আমি আসলে এগুলো শিখতে চাই। তো নর্মালি আপনার কী হয়, নর্মালি যে বলে যে না আমি এগুলো শিখাবো না, বা এগুলো অনেক ইয়ের কাজ, হ্যাঁ, যে ঝুঁকির কাজ, এগুলো বলে তান্ত্রিকটা। নর্মালি আমরা এটাই শুনি। উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিখাবো, কিন্তু তোমার একটা কাজ করতে হবে আমার সাথে। তখন নাজরুল বাবা বললো যে আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তো তুমি এক কাজ করো, তুমি আজকে রাতে আমার সাথে একটা কবরস্থান যাবা। পরে নাজরুল বাবা বললো যে যাওয়ার পর যে কাজ আমি করতে বলবো সেটা তুমি করবা। বললো আচ্ছা। তো রাত হইল। রাত হওয়ার পরে প্রায় তখন 1টা বা 2টার মাঝামাঝি সময়, তো তারা তাদের কবরস্থানে গেল। তো সদ্য কবর দেওয়া একটি কবর দেখে ওই তান্ত্রিকটা বললো ওই কবরে যাবা, যা ওখান থেকে আমি একটা ছুরি দিব তোমাকে, তুমি মাথাটা কেটে নিয়ে আসবা। তখন নাজমের বাবা বলল যে তান্ত্রিককে, কেন আপনি আমার সাথে যাবেন না? তখন তান্ত্রিক বলল যে না আমি আর যাব না, আমি এই বাস ঝাড়ে আসি, তুমি যাও, তুমি যাই এই কাজটা করে আসো। যদি করতে পারো, তোমার যত ব্ল্যাক ম্যাজিক আর যত ভালো আছে সবই আমি শিখাবো, সমস্যা নেই। ওই তান্ত্রিকটা আবার আপনার যে মানুষের ভালো করতো, আবার ব্ল্যাক ম্যাজিকও করতো, দুইটাই করতো। তো নাজরুল বাবা গেল। যাওয়ার পর কবরে নামলো। নামার পরে যখনই আপনার মানে কাফনে কাপড়টা সরিয়ে আপনার ওই লাশের গলা দিয়ে মাথা কাটতে যাবে, তখন সে একটা সাউন্ড তার কানে মানে শুনতে পাইল যে তুই তো মুসলমান, তুই যে একটা মানুষের মাথা কেটে নিয়ে যাবি, এটা তো একটা কুফরি, এটা তো অনেক বড় একটা অপরাধ, এটার কোনো মাফ নাই। তখন নাজরুল ভাইয়ের বাবার একটু ধ্যান হলো, হ্যাঁ কথা তো ঠিকই, আমি যেটা নিয়ে যাব আমার তো এটা কুফরি হয়ে যাবে, আমার তো এগুলো মাফ হবে না। তো এই চিন্তা করে নাজরুল বাবা কি করলো, আপনার ওই কবর থেকে উপরে দিকে ঘুরে চলে আসলো। তো আসার আপনার যেখানে তান্ত্রিকটা আছে তার প্রায় কাছাকাছি যখন উনি গেল, একটা অনেক জোরে একটা চিৎকার শব্দ শুনলো। তো চিৎকার শব্দ শোনার পর উনি তো ঘাবড়ে গেল যে কী ব্যাপার, এত জোরে শব্দ। তো উনি ওই তাড়াতাড়ি হাইটা ওনার যেখানে তান্ত্রিক বসা ছিল ওখানে গেল, দেখলো যে ওই জায়গায় তান্ত্রিকটা নাই। তো উনি অনেক খুঁজতে লাগলো এই দিক দিয়ে কী হয়েছে। যখন চিৎকারের শব্দটা হয়েছে, মোটামুটি গ্রামবাসী ওখানে যতগুলো ঘর ছিল মোটামুটি কয়েকজন বেরোয় আসছে। তো বেরোয় আসার পর নাজরুল ভাই বাবা জিজ্ঞেস করো যে তুমি এখানে এত রাতে কী করো। পর উনি পুরো ঘটনাটা খুলে বলল। বলার পরে ওনারাও চিৎকার শব্দ শুনছে, তো ওনারা টর্চ লাইট দিয়ে খোঁজা শুরু করলো। তো ওই বাঁশঝাড়ে একটু ভিতর যাওয়ার পরে ওনারা তান্ত্রিকের মরদেহটা দেখতে পাইল, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, চেহারাটা কোনো রকম আর কি বোঝা যায়, আর কিছুই তার নাই, সব একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ওই যেই গ্রামে কাজটা হয়েছে, ওই গ্রামে আবার এই তান্ত্রিক যার থেকে শিক্ষা নিছে, যার গুরু, উনি আবার থাকতো। পর উনিও তো চিৎকারের শব্দ শুনে বেরোইছে। তো বেরোয় তো উনি যখন দেখছে যে এই তান্ত্রিক তো তারই ছাত্র, তখন উনি বলল গ্রামবাসীকে যে ও তো আমারই ছাত্র, আসলে ও একটা দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, মানুষ উপকারও করতো টাকার বিনিময়ে। আর
এই যে যে তোমাকে নিয়ে আসছে, ও যদি এই কাজটা করতে পারতো, তাহলে তুমি যদি লাশ মানে মাথাটা কেটে এনে ওকে দিতা, তা ও আরও শক্তিশালী হয়ে যেত। যার জন্য তুমি কাজটা করতে পারোনি, এই জন্য ওই তান্ত্রিক মানে ওকে ওই শয়তান পিচাসটা ওকে শাস্তি দিছে। যদি তুমি মাথা কেটে নিয়ে আসতা, তাহলে ও মনে করো আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে আরও পিচাস দিয়েও ভালো বা খারাপ কাজ করাইতো। যাই হোক, তুমি যেটা করছো ভালো করছো। আর ওই তান্ত্রিকের ব্যাপারে বললো যে এগুলো আসলে তন্ত্রমন্ত্র বিদ্যা আসলে শেখা ঠিক না। হ্যাঁ, ভালোর জন্য শেখা যায়, কিন্তু খারাপের জন্য ব্ল্যাক ম্যাজিক কোনো সময় শেখাটা ঠিক না। তখন থেকেও নাজমুল ভাইয়ের বাবা আসলে ভয়ও পাইছে, তো সেও চিন্তা করলো আসলেই তো আমরা মুসলমান, এটা করা আমার একদম ঠিক হয়নি। তো সে আর কি নিজে অনেক অনুতপ্ত হইল। তো এই নাজমুল ভাই ঘটনাটা আমাকে যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে অবশ্যই পাঠাবেন। আমাদের ঘটনা খুবই দরকার। আমরা আমাদের কালেক্টেড ঘটনা আপনাদেরকে আপাতত শোনাচ্ছি, কিছু ইমেল আসছে সেগুলোও শোনাচ্ছি। সব ইমেল তো আসলে আপনার বলা যায় না, যেগুলো ইন্টারেস্টিং ইমেল আমরা সেগুলো আর কি আপনাদেরকে শোনাই। আর ভয়েস ক্লিপ প্রথম একটাই আসছিল আমাদের কাছে, সেটা আমার ভালো লাগছে, সেটা আমি প্লে করে দিছি। ইনশাল্লাহ সামনের দিকে আরও পাবো। যাই হোক, এখন আমি আপনাদেরকে আমার দ্বিতীয় ঘটনায় নিয়ে যাব। তো দ্বিতীয় ঘটনাটা আমার ফেসবুক ফ্রেন্ড রিপন দেবনাথ ওর কাছ থেকে নেওয়া। তো রিপন দেবনাথের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তো ওনার যেই ঘটনাটা, সেই ঘটনাটা আপনার মাছকেন্দ্রিক। আসলে মাছকেন্দ্রিক নর্মাল যে ঘটনাগুলো আমরা শুনি বেশিরভাগ একই ধরনের, কিন্তু একটু ভিন্নতা মাঝে মাঝে পাওয়া যায়, যেগুলো আর কি আমরা শুনি। যাই হোক, এখন রিপন দেবনাথ আপনারা নামটা শুনে বুঝতে পারতেছেন যে উনি সনাতন ধর্মাবলম্বী। তো রিপন দেবনাথের দাদার সাথে ঘটনাটা ঘটে গেছে। তো তখন আপনার সাল 55-60 এরকমের দিকে ঘটনা। তো উনি অনেক মাছ ধরা পছন্দ করতেন। তো বেশিরভাগ টাইম উনি রাতে মাছ ধরতে যেতেন। আর উনি একাই মাছ ধরতেন, যেহেতু উনি অনেক সাহসী একটা লোক ছিলেন। তো উনি আপনার নৌকা নিয়ে রাতের বেলা জাল টাল সব কিছু গুছিয়ে আপনার মাছ ধরার জন্য প্রস্তুত। তো এর মধ্যে তারই এক পরিচিত তো এসে বলতেছে যে কি রে, আজকে রাতে মাছ ধরতে যাবে, আজকে তো বৃষ্টি হবে, অবস্থা তো ভালো না আকাশের। তখন রিপনের দাদা বলতেছে যে না, সমস্যা নাই, একটু মাছ ধরে চলে আসবো, বেশি দূর যাব না। বলে আচ্ছা ঠিক আছে, এই কথা বলে উনি চলে গেল। তো রিপনের দাদা নৌকা নিয়ে সামনের দিকে রওনা দিল, যেদিকে মাছ সবসময় ধরে। তো কিছু দূর যাওয়ার পরে উনি একটা মাছ দেখতে পাইল, মোটামুটি বড়। তো সে কি করলো, তার কাছে তো তখন আপনার টর্চ লাইট ছিল। তো টর্চ লাইট দিয়ে, আর ওই যে গ্রামে যেগুলো ইউজ করে দেখবেন যে ট্যাটা বলে এগুলাকে, ওই ট্যাটা দিয়ে মাছটাকে সে শিকার করলো। তো তিনি আর একটু সামনের দিক গেল। তো সামনে আমরা আপনার একটা শ্মশানের মতো আছে। তো ওখানে মোটামুটি ভালোই মাছ পাওয়া যায়। তো সে ওখানে মাছ ধরতেছে, হঠাৎ উনি শব্দ শুনলো যে আপনার ঢাক ঢোলের শব্দ আসতেছে। তো উনি চিন্তা করতেছে যে এত রাতে ঢাক ঢোলের শব্দ শ্মশান থেকে। তো তার মনে একটু মানে সন্দেহ জাগলো যে এত রাতে তো আসলে লাশ দাহ করতে কেউ আসে না, হয়তো বা সকালে আসবে বা সন্ধ্যায় আসবে। তো এটা চিন্তা করে উনি মাছ ধরতেছে। তো শব্দ তো আস্তে 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 তার, তিনি নৌকা নিয়ে যত সামনের দিক যেতেছে শব্দটা তত বাড়তেছে। তো উনি নৌকাটা একটা সাইড করলো, সাইড করে উনি চিন্তা করলো তাহলে আমি যা একটু দেখি। তো যায় উনি শ্মশানের দিকে গেল। শ্মশানের দিকে যাওয়ার পর উনি তাকায় দেখলো যে হ্যাঁ, মানে সত্যি একটা লাশ
লাশের চারিপাশে কয়েকজন ঘুরতেছে মশাল নিয়ে। তো উনি একটু সন্দেহ হলো যে কি ব্যাপার, এত রাতে লাশ, তার মধ্যে 3-4 জন ঘুরতেছে মশাল নিয়ে। উনি একটু মানে ভয়ও পাইলো, আবার মানে জিজ্ঞেস করতে চাইতেছে যে, কারণ ওনাদের গ্রামের মধ্যেই আপনার শ্মশানটা। তো এখন উনি চিন্তা করতেছে যে আমি যাই একবার জিজ্ঞেস করবো কিনা। তো কি করলো, উনি আস্তে আস্তে ওই শ্মশানের মানে ভিতরের দিক গেল। যাওয়ার পরে এখন উনি দেখতেছে যে 3-4 জন ঘুরতেছে ওই লাশের আশপাশ দিয়ে মশাল নিয়ে। লাশটা আবার আপনার উপরে কাপড় দেওয়া, লাশের চেহারা দেখা যেতেছে না। তো উনি যে ওখানে গেছে, ওই 3 বা 4 জন যে ঘুরতেছে পাশ দিয়ে, তারা তার দিকে তাকাইতেছে না। মানে এমন ভাব যে ওনাকে মানে তারা দেখেইনি, এমন একটা ভাব তাদের। তো উনি যাই হোক ওনাকে মানে কথা বলতে যায়, কেউ কথাও বলে না তার সাথে। তো তার মনে না একটু সন্দেহ জাগলো যে কী ব্যাপার, আমি কথা বলতে যাই, তারা আমার সাথে কথাও বলে না, আর এমন ভাব করছে যে তারা আমাকে দেখতেছেই না। তো সে কি করলো, সে আস্তে আস্তে ওই লাশের ওখানে গেল। তো লাশের ওখানে যাওয়ার পরে উনি কী হলো, লাশের আপনার ওই কাপড়টা উঠাইলো। উঠে উনি যা দেখতে পাইলো, আসলে ওইটা দেখার জন্য উনি কোনো সময় প্রস্তুত ছিল না। উনি দেখতে পাইলো যে ওই যে লাশটা চিতার উপরে শোয়ানো, ওইটা তারই লাশ। এটা দেখার পর তো উনি একটা মানে অনেক জোরে একটা চিৎকার দিল, তারপর তার কিছু মনে নেই। তো যখন সকাল হইল, তো উনি ওনার নৌকায় ওনাকে পাইল। নৌকাটা একদম তাও মাছ নদীতে। তো উনি চিন্তা করতেছে যে কি ব্যাপার, আমি তো রাতে ওই শ্মশানে গেছিলাম, শ্মশানে যাই এগুলো দেখলাম, এখন আমি মাছ নদীতে। ওনার কি কোনো হিসাব মিলতেছে না। আর নৌকায় যে উনি মাছ ধরছিল, এই একটা মাছও তার নৌকায় নাই। যাই হোক, উনি তো মোটামুটি অনেক ভয় পাইছে। তো উনি কি করলো, বাসায় চলে আসলো। তো বাসায় এসে খাওয়া দাওয়া করে সে গোসল টোসল করে ঘুম দিল। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। এই যে আপনার উনি এগুলো দেখছে, এই করছে, তার স্বপ্নে এই তার লাশ, তার মানে ওই ওই সেই সিনগুলা তার স্বপ্নে আসে, যে সে শ্মশানে গেছে, তার নিজের লাশ দেখছে। তো সে খুব ভয় পায়। তো সে তার ওয়াইফকে এগুলো জানায় যে আমি এই মানে এই যে কাহিনীগুলো সবগুলো তাকে খুলে বলে। তো খুলে বলার পরে এদিকে তো মনে করেন ওই রিপনের দাদারও খুব জ্বর চলে আসে। তো এখন তারা এক কবিরাজের কাছে গেল। তো কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ বললো যে আসলে আমার তো এটা আসলে করা সম্ভব না, আপনারা কাজ করেন, আপনারা আমার পরিচিত আরেকজন আছে, উনি অনেক বড় একজন মাপের কবিরাজ, তার কাছে আমি নিয়ে যাই। তো তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই কবিরাজ আপনার ওনার যেই পালিত মানে জিন, তাদের মাধ্যমে চিকিৎসা করে উনিও। তো উনি তাদেরকে জানাইলো যে উনি যেদিন মাছ ধরতে গেছে সেদিন ছিল পূর্ণিমা, ভরা পূর্ণিমা ছিল। আর এইটা প্রত্যেক বছরই একবার করে ওই মানে যেই শ্মশানে এগুলো মানে ঘটে, যার জন্য এগুলো হয়তো বা উনি এই জিনিসটা জানতো না সেদিন যে পূর্ণিমা, তাহলে উনি ওদিন বের হইতো না। অনেক জায়গায় দেখায় যে আপনার কিছু কাহিনী আছে অমাবস্যার সময় ঘটে, কিছু কাহিনী আছে পূর্ণিমার সময় ঘটে। এগুলো আসলে আগে হইতো, এখন তো আর এগুলা সেরকম হয় না। তো এগুলো আসলে ওই আপনার যেই মানে দুষ্ট জিন বা আপনারা শয়তান বলবেন, এদের কাজ। এরা আর কি আপনার মায়া জালের মতো, যেগুলো আপনার বোবার মতো বলে যে বোবা ধরছে, এরকম যে একবার যেদিকে বলে ওদিকেই যায়। দেখবেন আপনার সামনে একটা জিনিস পড়ে আছে, কিন্তু আপনি সারা ঘর খুঁজতেছেন। হ্যাঁ, কানাউলা যাকে বলে। তো কানাউলার মতোই সেও একটা হয়ে গেছিলো। তাকে আর কি ওই শয়তান জিন বা দুষ্টু জিন তাকে মায়া জ্বালায় ফেলে এইগুলা আর কি দেখাইছে। যাই হোক, ওই কবিরাজ সাহেব তাকে ঝাড়ফুঁক করে দেয়, তারপর পানি পড়া কিছু দিয়ে দেয়, তারপরে আস্তে আস্তে উনি সেরে ওঠে। আসলে মাছ ধরার গল্পগুলো আমাদের গ্রাম অঞ্চলের
প্রায়গুলো সিমিলার আর কি। তো যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করছি। আশা করি আপনাদের দুইটা ঘটনাই ভালো লাগছে। আপনারা আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, আর আমাদেরকে ইমেল করবেন বা ভয়েস ক্লিপ পাঠাবেন। আমরা অবশ্যই তা প্রচার করার চেষ্টা করব। আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটিকে একটু সাহায্য করবেন উপরে ওঠার। আর যারা প্রবাসে আছেন, অবশ্যই প্রবাসে অনেক কষ্ট করেন, সেটা আমরা বুঝতে পারি। আমিও প্রবাসে ছিলাম এক সময়। যাই হোক, আর যারা আমাদের ইন্ডিয়ার লিসেনাররা আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঘটনা পাঠাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।